হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সোনা গল্পের হাতে কলমে বাকিটা অর্থাৎ 2 থেকে আজকে আমরা 9 পর্যন্ত করে নেব, যেটা হচ্ছে 37 এবং 38 পৃষ্ঠা। চলো তাহলে শুরু করা যাক। 2, নদী আমাদের কি কি উপকার করে? উত্তর হলো, নদী আমাদের নানাভাবে উপকার করে। যেমন নদীর জল আমরা পান করি, ঘরের নানা কাজে ব্যবহার করি, নদীর জল দিয়েই জমিতে চাষবাস হয়, নদীতে মাছ চাষ হয়, নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি হয়, নদীর জল বড় বড় কলকারখানায় ব্যবহার হয়, নদীর স্রোতকে কাজে লাগিয়ে যাতায়াত ও পণ্য পরিবহন, বাণিজ্য ইত্যাদিও হয়। এই গল্প থেকে এমন 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটিকে নানান অর্থে ব্যবহার করা হয়েছে। 3টি বাক্য আমি অলরেডি খুঁজে নিয়েছি, ক খ গ করে লিখে নিয়েছি। 1 হচ্ছে সোনার যা দাম, এখানে সোনা ধাতু অর্থে ব্যবহার করা হয়েছে। খ, সোনা উঠোনে খেলা করে। বুঝতেই পারছো এখানে সোনা চাষির মেয়ে অর্থাৎ একটি ব্যক্তির নাম অর্থে ব্যবহার হয়েছে। গ, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়ে, এখানে সোনা রং অর্থে ব্যবহার হয়েছে, যেটা আমরা সোনালি রং বলে থাকি সেইটা। এবার এসো 4 দাগ দেখি। ভারতবর্ষ নদীমাতৃক দেশ, এখানে অনেক নদী আছে, নদীকে মায়ের মতন কেন বলা হয়? এর উত্তরটি দেখে নেওয়া যাক। মা যেমনভাবে একটি শিশুকে বিকশিত হওয়ার জন্য সাহায্য করেন, ঠিক তেমনভাবেই নদীর ধারে নদীর ওপর নির্ভর করেই মানুষ বসতি স্থাপন করে ধীরে ধীরে সভ্যতা গড়ে তোলে। মা যেমন শিশুকে আদর যত্নে লালন করে বড় করে তোলেন, তেমনিভাবে নদীর উপর নির্ভর করেই মানুষ চাষবাস, বাণিজ্য, পানীয় জল, জীবিকা ইত্যাদির সংস্থান করে। তাই নদী মানব সভ্যতার মায়েরই মতো। এভাবেই সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে আমাদের দেশ ভারতবর্ষ গড়ে উঠেছে। তাই ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ। 5, তোমার জানা 3টি নদীর নাম লেখো। এখানে তোমরা অনেকেই অনেক রকম নদীর নাম লিখতে পারো, যেমনটা তোমরা জানো। আমি এখানে 3টি নদীর নাম, প্রধান 3টি নদী লিখেছি, যেটা আমাদের ভারতবর্ষের সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। এই 3টি নদী ভারতবর্ষের প্রধান নদী। সিন্ধু নদী ভারতের পশ্চিম দিকে, গঙ্গা ভারতের মাঝখান দিয়ে প্রায় বয়ে গিয়েছে, আর ব্রহ্মপুত্র ভারতের পূর্ব দিকে। 6 নম্বরে চলে আসি। শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। এখানে কতগুলো বাক্য রয়েছে, যার শব্দগুলো দেখতেই পাচ্ছ উল্টো পাল্টা রয়েছে। এগুলোকে সাজিয়ে সঠিক বাক্য তৈরি করে আমি পাশে লিখেছি। 6-1, বড় হয়েছে একটু সোনা, এটাকে সাজালে পাবো সোনা একটু বড় হয়েছে। 6-2, ছাড়লেন নদীমাও হাঁপ, সাজালে পাবো নদীমাও হাঁপ ছাড়লেন। 6-3, ক্লাসে পাঠশালের উঁচু পড়ে, এটিকে সঠিকভাবে সাজালে পাওয়া যাবে পাঠশালের উঁচু ক্লাসে পড়ে। 6-4, সোনার গা হলো সেই নাম সেই গায়ে সেই থেকে গায়ের, এটাকে সাজালে পাবো সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গা। আর শেষ 6-5, চিকচিক বালি মেয়ের করে গায়ে, সাজালে পাবো মেয়ের গায়ে বালি চিকচিক করে। এবারে এসো 38 পৃষ্ঠায় যাওয়া যাক। 38 পৃষ্ঠায় হাতে কলমের আগেও শব্দার্থ রয়েছে। শব্দার্থগুলি আমি তোমাদের জন্য আরেকবার করে পড়ে দিই। আশ্চর্যি, আশ্চর্যি কথাটার অর্থ হলো অবাক। নাইতে, নাইতে কথার অর্থ হলো স্নান করতে। নিরীক্ষণ, এর অর্থ হলো ভালো করে কোনো কিছু দেখা বা পরীক্ষা করা। চম্পট, এর কথার অর্থ পালিয়ে যাওয়া। গর্জন, এই কথাটির অর্থ রেগে গিয়ে আওয়াজ করা বা খুব রেগে গিয়ে যেরকম কোনো জন্তু জানোয়ার গর্জন করে। নদীমাতৃকা, এই কথাটির অর্থ আমরা গল্পে আগেও জেনেছি, নদী যার মায়ের মতন। হিরণ্যবক্ষা, এই কথাটির অর্থ হলো যার বুকে সোনা থাকে। পিশাচ, পিশাচ কথার অর্থ হলো দৈত্য বা রাক্ষস। এবার এসো 7 দাগ। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এই বর্ণগুলি এলোমেলো রয়েছে, সাজালে কি পাওয়া যাবে পাশে আমি লিখে নিয়েছি, দেখো, তোমরা দেখে লিখে নাও। কয়হস্যু কয়হস্যু ল ল, এটা সাজালে হবে কয়হস্যু ল কুলকুল। কয়েকার ঢয়হস্যু ঢয়েকার কয়েকার, এটা সাজালে পাবো ঢয়েকার কয়েকার ঢয়হস্যু কয়েকার ঢেকে ঢুকে।
ময়াকার ডয়শূন্য রহস্যি গয় হস্যু হয়াকার সাজালে পাবো হয়াকার ময়াকার হামা গয় হস্যু ডয়শূন্য রহস্যি রি হামাগুড়ি। ক্ষিয় ত ত মূর্ধন্যয় একার সাজালে পাবো ত ত ক্ষিয় মূর্ধন্যয় একার অর্থাৎ ততক্ষণে। ল স ফ সাজালে পাবো ফ দন্তস্য ল ফসল। ম দয় হসি মূর্ধন্যয় হসি দয় হসি সাজালে পাবো দয় হসি ম মূর্ধন্যয় হসি দিদিমণি। তয়াকার ডয়শূন্য রয় হসি ত পয়াকার সাজালে পাবো পয়াকার ত তয়াকার ডয়শূন্য রয় হসি পাত্তারি। কয়াকার র দন্তস্ব র সাজালে পাবো দন্তস্ব র কয়াকার র সরকার। এবারে এসো 8-এর শূন্যস্থান পূরণগুলি করে নেওয়া যাক। 8-এর 1 চাষির ঘর আলো করে উঠোনে, এখানে হামাগুড়ি হবে, হামাগুড়ি দেয় হা ময়াকার গয় হস্যু রয় হস্যি। আচ্ছা 8-এ 2 গায়ের, এখানে হবে সোনায় রোদ লেগে ঠিক রয় দন্তস্বয় ওকার নয়াকার অন্তস্থ। 8-এর 3 তুই মেয়ের হাতে, এখানে হবে কাঁকন দিতে চাইছিলি। 8-এর 4 সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন, আমরা জানি নাম রেখেছিলেন নদীমাতৃকা। 8-এর 5 আপনার মেয়ের কথা শুনে এখানে যন্ত্রপাতি নিয়ে এসেছি। এবার 9 সোনা শব্দটি নিচের বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে সেইটা লেখো। এখানে 9-এর 1 থেকে 6টা বাক্য দেওয়া রয়েছে, এক একটা বাক্যে সোনার কথাটির অর্থ কিন্তু আলাদা। কোথায় সোনার অর্থ কি আমি সেইটা পাশে লিখে নিয়েছি। চাষির মেয়ে সোনা, এই সোনা কথার অর্থ সোনা একটি মেয়ের নাম অর্থাৎ ব্যক্তি। মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো, এখানেও সোনা চাষির মেয়ে অর্থাৎ কিনা ব্যক্তি। সোনার যা দাম, এখানে সোনা ধাতু অর্থাৎ কিনা বস্তু। গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়, এখানে গায়ের সোনালি রঙের কথা বলা হয়েছে অর্থাৎ কিনা বস্তু। এ যে দেখছি সোনা, এটাও সোনা ধাতু অর্থাৎ বস্তু। এখানে 2টি সোনা কথা রয়েছে, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। প্রথম এটি হচ্ছে চাষির মেয়ে সোনার কথা বলা হয়েছে অর্থাৎ কিনা ব্যক্তি, আর এই সোনা হলো গহনার সোনা অর্থাৎ কিনা বস্তু। এইবারে এসো এই গল্পের যিনি লেখক গৌরী ধর্মপাল, তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। সোনা গল্পটির লেখক হলেন গৌরী ধর্মপাল। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে। তিনি ছিলেন সংস্কৃতের এক বিখ্যাত অধ্যাপক। ছোটদের জন্য তিনি অনেক লেখালেখি করেছেন সারা জীবন। ছোটদের জন্য তার লেখা কতগুলি বিখ্যাত বই হলো ঘোড়া যায়, 14 পিদিম, আশ্চর্য কৌটো, চাঁদনি, কালোমানিক। ছোটদের জন্যই তিনি অনুবাদ করেছেন মালশ্রীর পঞ্চতন্ত্র, আর বিদেশি রূপকথার গল্পের অনুবাদ করে লিখেছিলেন 8টি আপেল। তাহলে আজকে আমরা 9 পর্যন্ত হাতে কলমে করে নিলাম। আগামী ভিডিওতে আমরা 10 থেকে বাকি হাতে কলমেগুলিও নিয়ে আসব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই বেল আইকনটি টিপতে কিন্তু ভুলো না, তাহলে পরের হাতে কলমে যখন আসবে তার নোটিফিকেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে।